ধরে আজকে খানা নাই, ঘর বাড়ি সব পানির তলে, পানিবন্দী হয়ে মানুষ মারা যাওয়ার অবস্থা। ঘরে প্রায় 6 ফুটের উপরে পানি উঠছে আর এখনো বাড়তেছে। খুবই খারাপ অবস্থা, বাড়ি তালা দিয়ে চলে আসছি। পরিস্থিতি অনেক বেশি গুরুতর। রাষ্ট্রীয়ভাবে এই মানুষগুলোকে রেস্কিউ করা না গেলে হাজার হাজার প্রাণহানির আশঙ্কা আমরা করছি। যে কারো ভাবনার চেয়ে অনেক বেশি পানি এসেছে এবং পানির উচ্চতা, কারণ এখানকার মানুষ মারা যাইতেছে, ওইখানে হাঁটু সমান পানিতে এগুলো নাটক করতেছে, এরা নাটক করতে ফেনীতে আসতেছে, ফেনীর মানুষ পানি খাওয়ার জন্য হাহাকার করতেছে আর তারা হাঁটু সমান পানিতে নাটক করতেছে। যদি ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়াতে আসতে না পারেন, কোনো সেলিব্রিটি কোনো ত্রাণ সহযোগিতা নিয়ে আসার দরকার নাই, ফেসবুকে ফটো সেশনের দরকার নাই। ফেনীর একজন গণমাধ্যম কর্মী হিসেবে, একজন আক্রান্ত নাগরিক হিসেবে এটা আমার দাবি, এখানকার মানুষের দাবি। আমি এর আগে লাইভটা কন্টিনিউ করতে পারি না, এটাও পারতেছি না, জানি না ইন্টারনেট হঠাৎ করে আসে, হঠাৎ করে চলে যায়। আমি বলতেছি যদি ফুলগাজী পরশুরামে কেউ সাহায্য সহযোগিতা নিয়ে আসতে না পারেন, ফুলগাজী পরশুরামের অবস্থা খুবই খারাপ। গণমাধ্যমে যে মৃত্যুর সংখ্যা প্রকাশিত হচ্ছে তার থেকে বেশি মৃত্যু হচ্ছে এবং খাবার জ্বালানি তেলের বেশি প্রয়োজন। মোমবাতি নাই, শুকনো খাবার মোমবাতি তেল যদি সম্ভব হয় ফেনীতে শুকনো খাবার মোমবাতি তেলের ব্যবস্থা করে। পানি কখন থেকে বাড়তে শুরু করেছে? কালকের দিকে। আপনারা আগে আগে চলে আসেননি কেন? আসছি না, দেখি কয় এদিকে ঘরে উঠতো না, ঘরে উঠতো না। ঘরে পানি উঠছে কখন? রাত্রে 2টার পরে। 2টার পর থেকে পানি ওঠা শুরু করেছে। আপনারা ঘর থেকে বেরিয়েছেন কখন? আমরা 3টার দিকে বাড়ি গেছি। রাতে 3টায়। সারা রাত কোথায় ছিলেন? এই ঘুমটির আইলে বসেছিলেন। এখন মাল সামান কি ঘর থেকে আনতে পেরেছেন, আসবাবপত্র কিছু? না, অনেক দিকে জিজ্ঞা পাইছি, অনেক দিন আনতে পারতাছি না, বাড়ির দলিলটা তো পাইলাম না। বাড়ির দলিল পান নাই? না। এখন কি শিলপাড়া একটা নিয়ে এসেছেন, শিলনুরি? এটা পাইছি, এটা পাইতাছি। আর কি কি জানা গেছে জেলার 14 গ্রামেই 60,000-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এছাড়াও নাঙ্গলকোট উপজেলায় অতিবৃষ্টি ও বন্যায় অন্তত 40,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েন। ওরা দফায় দফায় পানি ছেড়েছে, বাংলাদেশ প্লাবিত করেছে। আমরা গত 35 বছর ধরে ওরা মুহুরীর এই বাঁধটাতে ওরা পানি ছাড়তো না, তাহলে এখন কিভাবে এত পরিমাণ পানি হয়ে গিয়েছে যে পানি উপচে পড়ে যাচ্ছে। গত কয়েক বছরের ইতিহাস ঘাটাঘাটি করলেই তো আমরা দেখতে পারি যে কিভাবে আমাদের উত্তরাঞ্চলকে এরা প্লাবিত করছে। রসই ঘরে গিয়ে আমি তো কলা খাইনি, খুলে বলি এটা একটা ভৌগোলিক বিষয়। যখন এই প্রাকৃতিকভাবে যেই কাঠামোটা সৃষ্টিকর্তা থেকে গঠন করা হয়েছে, যে ওই উচ্চ ভূমি থেকে হিমালয়ের পানিগুলো গলিত হয়ে নিম্নভূমি ঢালু হয়ে এই অঞ্চলের দিকে আসবে। যখন অখণ্ড ভারত ছিল তখন এত সমস্যা ছিল না, কিন্তু এখন আমরা একটা স্বাধীন রাষ্ট্র। আমরা যদি ভারতের দিকেই তাকাই, আমরা দেখব যে এই পানিগুলো পানি ভূগর্ভ কতটুকু পানি ধরে রাখতে পারে, কতটুকু পানি ধরে রাখতে সক্ষম, সেটা তো আমাদের বুঝতে হবে। যখনই এই ভূগর্ভকে আমরা অতিরিক্ত পানির চাপ দিই, আমরা দেখেছি যে বাঁধগুলো নির্মাণের পর গঙ্গা নদীর যেই ধারণ ক্ষমতা তা অতিরিক্ত হয়ে যাওয়ায় বারবার সিকিমে ভূমিধস হচ্ছে, পাহাড় ধস হচ্ছে, তারপর ওই অঞ্চলটা হচ্ছে গিয়ে প্লাবিত হয়ে যাচ্ছে, মানুষ মরে যাচ্ছে। একা যে বাংলাদেশের ক্ষতি হচ্ছে তা কিন্তু নয়, একা যে আমরা কথা বলে আমরা প্রাণহানি করছি তা কিন্তু নয়, ওদের ভিতরেও ইন্টারনাল ইস্যু চলছে। আমরা বারবার এগুলো দেখছি, ওরা প্রকাশ করছে। তো এই যে ওদের দেশে যে এই ধরনের জলোচ্ছ্বাস তৈরি হচ্ছে, আমরা দেখি যে তারা বিভিন্ন খাল খনন করে গঙ্গার পানিটাকে ওরা ভারতেই রাখার চেষ্টা করছে, যার ফলে ওইখানে প্রচুর পরিমাণ ভূমিধস হচ্ছে, আর ভূমিধসের কারণে মানুষের প্রাণ পর্যন্ত চলে যাচ্ছে। তো এই ইস্যুগুলো তো আসলে সকল কিছুই হচ্ছে ভৌগোলিক। কি অবস্থা খুব খারাপ। আমার নতুন ঘর ভেঙে যাচ্ছে, আমার কিছু নাই। কতটুকু উঠছে পানি? ঘরের পিঠ ভেঙে গেছে, কি টাকার মতন কিছু নেই। ভারত থেকে তারা বাঁধ কেটে দিচ্ছে, তারা এখানে পানি ছেড়ে দিচ্ছে, যার কারণে আজকে আমাদের দেশের সাধারণ মানুষ আমরা ভুক্তভোগী। আমরা তীব্র প্রতিবাদ জানাই ভারত সরকারকে। আমরা বলতে চাই যে আপনারা, আমার মনে হয় সত্যতামূলক ভাবে আমাদের দেশের মানুষের উপর এই অত্যাচার নির্যাতনে নেমেছে। আমাদের দেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ, আমরা ঐক্যবদ্ধ হয়েছি দেশ গড়ার জন্য, কিন্তু এর মধ্য দিয়ে আমাদের উপর এই ধরনের অত্যাচার নির্যাতন আমরা মেনে নেব না। আমরা সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ রাখবো, আরেকদিকে সাধারণ মানুষের পাশে প্রাণ সহায়তা নিয়ে যাচ্ছি। মানুষকে বাঁচিয়ে রাখতে হবে, মানুষ বাঁচলে দেশ বাঁচবে, এটা আমাদের স্লোগান। ওখানে পানি নাই, ড্রাই ফুড নাই, তো আমরা সব ক্যারি করার চেষ্টা করছি। যে কারো ভাবনার চেয়ে অনেক বেশি পানি এসেছে এবং পানির উচ্চতা বেশ উঁচু।
ও পানির লেভেল রাইজ করেছে। আমাদের সেনাবাহিনীর 40টা টিম কাজ করছে, নৌবাহিনীর 10টার মতো টিম কাজ করছে এবং আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করছি এবং প্রায় 3-4 হাজার লোককে আমরা শিফটিং করেছি এক জায়গা থেকে আরেক জায়গায়, বাট পুরোপুরি তো আনা যায় না, একটা উঁচু জায়গা থেকে আর একটা উঁচু জায়গায়। একটা মানবিক আচরণ যে রাষ্ট্রের কাছ থেকে পাওয়া উচিত ছিল, যে আপনারা জেনে বুঝে এই বাঁধটার পানি যে ছেড়ে দিচ্ছেন, মানুষ যে জীবন যাবে তাদের তো আত্মরক্ষার পর্যন্ত একটা সামান্য সুযোগ আপনারা দিতে পারতেন, নোটিশ দিতে পারতেন, বলতে পারতেন বাংলাদেশ গভর্নমেন্টকে যে আপনাদের কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, আপনাদের জনগণকে আপনারা নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, আমরা কিন্তু বাঁধ ছেড়ে দিব। দুর্গত অঞ্চল ঘোষণা করে এখানে বাংলাদেশের যতগুলো বাহিনী আছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, প্রত্যেককে এখানে নিয়োগ করা উচিত উদ্ধার অভিযানের জন্য। কারণ পরিস্থিতিটা যে পর্যায়ে গিয়েছে, ব্যক্তি পর্যায়ের বা বিভিন্ন দল বা গোষ্ঠী যে মানবিক ত্রাণ অভিযান চালাবে সেই পর্যায়ে পরিস্থিতিটা নেই। পরিস্থিতি অনেক বেশি গুরুতর। রাষ্ট্রীয়ভাবে এই মানুষগুলোকে রেস্কিউ করা না গেলে হাজার হাজার প্রাণহানির আশঙ্কা আমরা করছি। যে আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র ভারতের এই ফেনী নদীর উজানে ডাম্বুর নামে একটা জলাশয়ের যে বাঁধ, সেই বাঁধটা তারা যখন বৃষ্টিপাত হয়েছে, বাংলাদেশকে কোন রকম পূর্ব সতর্কীকরণ ছাড়া এই বাঁধের সবগুলো গেট তারা ওপেন করে দিয়েছে। যার ফলশ্রুতিতে রাতের আধারে যখন পানি ফ্লাশ ফ্লাড চলে আসে, মানুষ প্রাণ বাঁচানোর জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেনি। বন্ধু রাষ্ট্রের এই ধরনের অবন্ধু সুলভ এবং শত্রুতামূলক আচরণ, এটা অকল্পনীয় ব্যাপার। একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের নানান ধরনের সম্পর্কের টানাপোড়েন থাকতে পারে, কিন্তু ভারত সবসময় দাবি করে তারা আমাদের বন্ধু রাষ্ট্র। এইরকম একটি রাষ্ট্র, তারা জানে যে এটার কনসিকুয়েন্স কি হতে পারে। এইভাবে একটা বাঁধের পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের প্রায় 20 লক্ষ মানুষকে, তাদের জীবনকে যে ঝুঁকির মুখে তারা ঠেলে দিল, বাংলাদেশ গভর্নমেন্টকে তারা কিছু জানালো না। এই জিনিসটা আমরা রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাই। আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলা এবং সিলেট বিভাগের কয়েকটি জেলা সহ বাংলাদেশ এই মুহূর্তে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ একটা বন্যা এবং বন্যার সৃষ্ট যে সুনামির মতো যে ফ্লাশ ফ্লাড, সেটা শিকার হয়েছে। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এই বন্যার ভিকটিমে পরিণত হয়েছে। অনেকেই ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন। বাকি অন্তত 18 লক্ষ মানুষ পানিবন্দী হয়েছেন, যাদের অবস্থাটা এরকম যে প্রতি মিনিটে মিনিটে পানিটা বাড়ছে। তাদেরকে শুধু ত্রাণের ব্যাপার এখানে আর নাই, তাদেরকে অতি দ্রুত ইভাকুয়েট করে, রেস্কিউ করে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া দরকার। আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখছি 2 বছর 1 বছরের বাচ্চারা গলা সমান পানিতে যেভাবে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে জাতির দিকে, সেটাই জাতিকে মারাত্মকভাবে ভাবিত করেছে। আমি মনে করি সরকারের উচিত হচ্ছে এই মুহূর্তে বন্যার যে সমস্ত এলাকায় হয়েছে, ফেনী সহ চট্টগ্রাম অঞ্চল এবং সিলেট অঞ্চলের যে সমস্ত জেলায় এই ফ্লাশ ফ্লাড হয়েছে, আল্লাহ তাআলা বাংলাদেশকে এই ভয়াবহ দুর্যোগের হাত থেকে বাঁচান এবং আমরা যাতে সুবিবেচনার পরিচয় দিতে পারি, সঠিক সময়ে তাদের উদ্ধারের ব্যবস্থা নিতে পারি, এই ব্যাপারে রাষ্ট্রকে সাবধান হওয়ার জন্য আমরা অনুরোধ করছি। এবি পার্টির পক্ষ থেকে আমরা জাতিকে জানাতে চাই যে আমরা নানানভাবে এখানে যোগাযোগের চেষ্টা করছি। এই বন্যার সৃষ্টি হয়েছে দুটো কারণে, একটা অতিবৃষ্টি আর আরেকটি প্রধান যেটি কারণ হচ্ছে সারা বছর শুকনো মৌসুমে তারা পানিটাকে আটকে রাখে, ফলে ভাটি অঞ্চলের যে নদীগুলো আছে সেগুলো শুকিয়ে যাওয়ার কারণে স্বাভাবিক নদীর প্রবাহ বন্ধ হয়ে গেছে, যে কারণে বন্যার সময় যখন ফ্লাশ ফ্লাড হয় ওই নদীগুলো এত বিপুল পরিমাণের পানি প্রবাহ ধারণ করতে পারে না, যেটা উপচিয়ে গিয়ে নদীর তীরবর্তী অঞ্চলগুলোকে প্লাবিত করে। আজকে আমরা এই পর্যায়ে আলোচনায় এই রেশারেশির কথা না বলে সরকারকে অনুরোধ করব মানুষকে বাঁচানোর জন্য অবিলম্বে এই দুর্গত এলাকা ঘোষণা করে হেলিকপ্টার দিয়ে নৌবাহিনীকে, তার জাহাজ হোক, বোট হোক, চট্টগ্রাম অঞ্চলে যত সাম্পান আছে, মাছ ধরা নৌকা আছে, এগুলোকে সেখানে ডিপ্লয় করে মানুষকে বাঁচানোর জন্য আমরা আহ্বান জানাচ্ছি দলের পক্ষ থেকে। রাজনৈতিক দল হিসাবে এবি পার্টি আমাদের দলের সকল সাংগঠনিক ইউনিটের নেতা কর্মী সারা দেশে যারা যেখানে আছেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি বন্যা দুর্গতদের পাশে এসে দাঁড়ানোর জন্য। তাদের রেস্কিউ অপারেশনে আপনারা সবাই শরিক হবেন, সাহায্য করবেন। দেশবাসীকে অনুরোধ করছি যার যেখানে সামর্থ্য আছে তা নিয়ে এসে ঝাঁপিয়ে পড়ুন। এখন দল মত এগুলো দেখার সময় নেই, আমাদের মানুষকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। সরকারের যে বাহিনীগুলো অভিযান চালাচ্ছে তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সেই কাজে আপনারা আত্মনিয়োগ করুন। আসুন সবাই মিলে যদি এই দুর্যোগে আমরা একসাথে মাঠে নামি, তাহলে আমাদের মানুষ বাঁচবে, বাংলাদেশ বাঁচবে এবং বাংলাদেশ এই বিপদ থেকে আল্লাহ তাআলার ইচ্ছায় মুক্ত হতে পারবে। আমরা সবাইকে সেই আহ্বান জানিয়ে এবং সর্বোপরি আমরা সৃষ্টিকর্তার কাছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ বাংলাদেশের উপর থেকে এই ধরনের দুর্যোগ যাতে তুলে নেন, আমাদের মানুষ যাতে বাঁচে, আমরা যাতে নিরাপদে বাংলাদেশে বাস করতে পারি, সেই প্রার্থনা রেখে এবং জাতির কাছে আমাদের আহ্বান রেখে আমাদের বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।